জয় গুরুদেব। নমস্কার বন্ধুরা, আজকের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। ঠাকুর রামকৃষ্ণদেব তখন অসুস্থ আছেন কাশীপুর উদ্যানবাটিতে। স্বামী বিবেকানন্দ সহ ঠাকুরের আরও কিছু শিষ্য তখন কাশীপুরে দিন রাত থেকে সাধ্যমতো গুরুদেবের সেবা করছেন। এরই ফাঁকে চলছে জপ, ধ্যান, সাধনা। স্বামীজি একদিন স্বামী অভেদানন্দকে বলেন, চল আজ তোদের কুসংস্কার ভেঙে দিই। ওই দিন সন্ধেবেলা কাশীপুর থেকে পায়ে হেঁটে স্বামী বিবেকানন্দ, অভেদানন্দ সহ আরও কয়েকজন বিডন স্ট্রিটে গিয়ে উপস্থিত হলেন। এখন যেখানে মিনার্ভা থিয়েটার, ঠিক সেখানেই ছিল পিরুর হোটেল। স্বামীজি মুরগির মাংসের ফাউল কারি অর্ডার দিলেন। খাওয়া দাওয়ার পর রাত্রে উদ্যানবাটিতে পৌঁছলে রামকৃষ্ণদেব অভেদানন্দকে প্রশ্ন করেন, কোথায় গিয়েছিলি? কলকাতার বিডন স্ট্রিটে পিরুর দোকানে। ঠাকুর জানতে চান, কি খেলি? অভেদানন্দ বলেন, মুরগির ডালনা। শেষ পর্যন্ত রামকৃষ্ণদেব একটু হেসে বলেন, বেশ করেছিস। এর বেশ কিছুদিন পরের ঘটনা। স্বামীজি তখন মিরাটে। গুরুভাইদের বলেন, আজ তোদের শিক কাবাব বানিয়ে খাওয়াবো। যথারীতি মাংস এলো, রান্নার অন্যান্য উপকরণ এবং মশলাপাতিও এলো, কিন্তু কাবাব তৈরি করার জন্য উপযুক্ত শিক পাওয়া গেল না। তাহলে কি হবে? স্বামীজি তখন লিচু গাছের ডালে মাংস গেঁথে গেঁথে শিক কাবাব বানালেন। স্বামী বিবেকানন্দ যেমন নিজে খাদ্যরসিক ছিলেন, ঠিক তেমনি অন্যদের নিজের হাতে রেঁধে খাওয়াতে বড় ভালোবাসতেন। কিন্তু এমন খাদ্যরসিক স্বামীজি একদিন খাবার দেখে উঠেই দৌড়তে থাকেন। কিন্তু কেন? স্বামী বিবেকানন্দের মাছ মাংস খাওয়া নিয়ে অনেক আলোচনা সমালোচনা আগেও হয়েছে এবং এখনো হয়ে চলেছে। একজন ঠাকুর রামকৃষ্ণদেবের কাছে গিয়ে স্বামীজির খাওয়া দাওয়ার ব্যাপারে নালিশ করল, কিন্তু ঠাকুর তাকে ধমক দিয়ে বলেন, তুই যদি হব্বিষ্যও খাস আর নরেন যদি হোটেলে খায়, তাহলেও তুই নরেনের সমান হতে পারবি না। দক্ষিণেশ্বরে রামকৃষ্ণদেবের কাছে কোনো অতিথি অভ্যাগত এলে অনেক সময় আম বা অন্যান্য ফল কিংবা মিষ্টি নিয়ে আসত। ঠাকুর তার অন্যান্য শিষ্যদের সেসব খেতে দিতেন না এবং নিজেও খেতেন না, সব একপাশে সরিয়ে রেখে দিতে বলতেন। কিন্তু স্বামীজি এসে খাবার দেখে সেখানেই খেতে আরম্ভ করতেন। তখন কেউ হয়তো রামকৃষ্ণদেবকে প্রশ্ন করল, আপনি নিজে খেলেন না, অন্যদেরও বারণ করলেন, অথচ নরেন যখন খাচ্ছে আপনি কিছু বলছেন না তো? ওই খাবার খেলে নরেনের কোনো ক্ষতি হবে না? ঠাকুর তাকে বলতেন, নরেন নিত্য সিদ্ধ, ওর ভেতরে আগুন জ্বলছে, ওই আগুনে যা পড়বে ভস্ম হয়ে যাবে। নরেন্দ্রের খুব উঁচু ঘর, নিরাকারের ঘর, পুরুষের সত্তা। এত ভক্ত আসছে, ওর মতো একটিও নাই। একবার বসে বসে আমি খতাই, তা দেখি অন্য কারোর পদ্ম 10 দল, কারুর 16 দল, কিন্তু পদ্ম মধ্যে নরেন্দ্র সহস্র দল। অন্যেরা কলসি ঘটি এসব হতে পারে, নরেন্দ্র জ্বালা। নরেন্দ্র কিছুর বশ নয়, আসক্তি ইন্দ্রিয় সুখের বশ নয়। এরা নিত্য সিদ্ধের থাক, সংসারে কখনো বদ্ধ হয় না। এরা সংসারে আসে জীব শিক্ষা দেবার জন্য। স্বামী বিবেকানন্দ ছোটবেলায় বন্ধুদের নিয়ে গড়ে তোলেন গ্রিডি ক্লাব বা পেটুক সংঘ। পেটুক সংঘের একটা দারুণ রেসিপি ছিল, হাঁসের ডিম ফেটিয়ে ভালো করে চালে মাখিয়ে সেই চাল, কড়াইশুঁটি আর আলু দিয়ে জমিয়ে খিচুড়ি। এছাড়াও স্বামীজির অত্যন্ত প্রিয় ছিল কই মাছের তেল ঝাল। স্বামীজি তার পেটুক সংঘের বন্ধুদের বলতেন, দেখবি কলকাতা শহরে গলির মোড়ে মোড়ে পানের দোকানের মতো চপ কাটলেটের দোকান হবে। তিনি নিজেও অবশ্য চপ কাটলেট খেতে ভালোবাসতেন আর নিজের হাতে চপ কাটলেট বানিয়ে অন্যদের খাইয়েও খুব আনন্দ পেতেন। স্বামীজি যখন পরিব্রাজক সন্ন্যাসী হয়ে সারা ভারত ভ্রমণ করছেন, সেই সময় একজন তাকে প্রশ্ন করে, আপনি কোন সম্প্রদায়ের সন্ন্যাসী, গিরি না পুরী? স্বামী বিবেকানন্দ উত্তর দেন, আমি কচুরি সম্প্রদায়। বাস্তবিক
কচুরি আর আলু ছেঁচকি তার এতটাই প্রিয় ছিল, দোকান থেকে কচুরি এনে খেতেন, কখনো কচুরি বানিয়ে খেতেন, আবার বন্ধুদেরও খাওয়াতেন। বাড়ির কাছেই ছিল সিমলার বিখ্যাত কচুরি বিক্রেতা পরমহংসের কচুরির দোকান। ওখান থেকে বন্ধু রাখালের জন্য কচুরি আনাতেন, যিনি পরে হন স্বামী ব্রহ্মানন্দ। কচুরির প্রতি বিবেকানন্দের ভালোবাসা এত প্রবল যে গুরু ভাই স্বামী ত্রিগুণাতীতানন্দ যখন অসুস্থ, অথচ রোগীর পথ্য হিসাবে আধশের করে কচুরি খাচ্ছেন, তখন কিন্তু স্বামীজি মোটেই রাগ করেননি। লন্ডনে গিয়েও বাড়ির বেসমেন্টে বসে নিজেই বানাতেন কচুরি, আলু ছেঁচকি। আমেরিকায় এক ভক্তের বাড়িতে অতিথি হয়ে থাকার সময় স্বামীজি নিজেই রান্না করে খেতেন। রোজের মতো সেদিনও রান্না করেছেন। এবার খেতে বসবেন, অবশ্য কচুরি নয়, সেদিন ছিল রুটি তরকারি। কয়েকজন বাচ্চা ছেলে তার কাছে এসে দাঁড়ালো। দেখেই বুঝলেন ক্ষুধার্ত এরা। নিজের হাতে তৈরি করা সবকটি রুটি তুলে দিলেন ওদের হাতে। বাচ্চাগুলো আনন্দ করে খেয়ে দিয়ে চলে গেল। এক ভদ্রমহিলা কিছুটা দূরে দাঁড়িয়ে পুরো ব্যাপারটাই লক্ষ্য করেছেন। বাচ্চারা চলে যেতে এগিয়ে এসে প্রশ্ন করেন, আপনি যে ওই শিশুদের সবকটা রুটি দিয়ে দিলেন, এখন নিজে কি খাবেন? স্বামীজি তাকে বলেন, রুটি হলো পেটের আগুন নেভানোর জিনিস, এই পেটে না গিয়ে ওদের পেটেই গেল। আসলে পাওয়ার আনন্দের চেয়ে দেওয়ার আনন্দ অনেক বেশি। পশু হত্যা নিয়ে স্বামী বিবেকানন্দ বলতেন, টেকিং দ্য লাইফ অফ এ ফিউ গোটস is not as sinful as the inability to protect the honor of one's own wife and daughter. কটা ছাগলের প্রাণ নেওয়ার থেকে অনেক বড় অপরাধ হলো কারোর স্ত্রী এবং কন্যার ইজ্জত রক্ষা না করতে পারা। আমেরিকার শিকাগোতে যাওয়ার আগে স্বামী বিবেকানন্দ তার শিষ্যদের নিজের হাতে রান্না করে খাইয়েছিলেন। বোম্বাইতে তখনকার দিনে 14 টাকা খরচ করে তিনি এক হাঁড়ি পোলাও রান্না করেন। সবাইকে খাইয়ে নিজে কিন্তু শুধুমাত্র এক টুকরো মাংস খেয়েছিলেন, যেমনটা আমাদের বাড়ির মায়েরা করে থাকেন। শ্রী শ্রী সারদা মা বলতেন, নরেন আমার নানা রকমের মাংস রাঁধতে পারত। আহা, নরেনের মতো আলু দিয়ে মাংসের ঝোল কেউ রাঁধতে পারবে না। আলু চটকে কি সব রাঁধত, তাকে কি বলে? কিন্তু স্বামীজি এত সব রান্না শিখলেন কি করে? আসলে স্বামী বিবেকানন্দের পিতা বিশ্বনাথ দত্ত বাড়িতে রান্নার জন্য এক মুসলমান বাবুর্চিকে রেখেছিলেন। স্বামীজি তার কাছ থেকেই কাবাব এবং মাংসের নানান পদ রান্না করা শিখেছিলেন। 1902-এর 4 জুলাই স্বামীজির দেহত্যাগের দিন। গুরুভাইদের সঙ্গে সেদিন দুপুরের মধ্যাহ্ন ভোজন ছিল স্বামী বিবেকানন্দের সেই প্রভু যিশুর মতো লাস্ট সাপার। বেলুর মঠের ঘাটে জেলেদের নৌকো ভিড়েছিল। স্বামীজি বললেন, ইলিশ মাছ নিয়ে আয়। জোড়া ইলিশ এলো, নিজে হাতে রেঁধে গুরুভাইদের খাওয়ালেন। ইলিশের ঝাল, ইলিশের অম্বল, ইলিশ মাছ ভাজা। স্বামী বিবেকানন্দ ছিলেন বনেদি উত্তর কলকাতার বাসিন্দা। অ্যাটর্নি বিশ্বনাথ দত্তের ছিল সচ্ছল পরিবার। স্বামীজির পিতা যতদিন বেঁচে ছিলেন বাড়িতে রোজ পোলাও রান্না হতো। মাংসই ছিল তাদের প্রধান খাবার। পাশ্চাত্যে গিয়ে স্বামীজি বেদান্ত প্রচারের পাশাপাশি বহু মানুষকে বিরিয়ানি খেতেও শিখিয়েছিলেন। স্বামীজির আমন্ত্রণে সরলা দেবী চৌধুরানী একবার বেলুর মঠে আসেন। আমেরিকা, ফ্রান্স, নরওয়ে এবং আমাদের কাশ্মীরের মোট 4টি আমিষ পদ সেদিন স্বামীজি নিজের হাতে রান্না করেছিলেন। অথচ এই বেলুর মঠের শুরু যেখান থেকে হয়েছিল, সেই বরানগর মঠে রামকৃষ্ণদেবের দেহত্যাগের পর গুরুভাইদের সাধন ভজনের সময় চলছিল চরম অভাব অনটন। দারিদ্র এমন জায়গায় পৌঁছে গিয়েছিল যে ভিক্ষা করে এনে তাই দুমুঠো ফুটিয়ে একটা কাপড়ের ওপর ঢেলে দেওয়া হতো। একটি বাটির মধ্যে রাখা থাকতো লঙ্কা আর নুনের জল। স্বামীজি এবং তার গুরুভাইরা সবাই একটু একটু ঝাল জল মুখে দিয়ে এক এক গ্রাস ভাত খেতেন। স্বামী বিবেকানন্দ বলতেন, লঙ্কা আমার বন্ধু। বিলেতের লোক তার হাত ধরেই লঙ্কা খেতে শিখেছে, যা এখন নাম বদলে তাদের ভাষায় হট। স্বামী বিবেকানন্দ বন্ধুদের সঙ্গে নিয়ে যখন প্রথম রামকৃষ্ণদেবকে দর্শন করতে দক্ষিণেশ্বরে যান, বলেছিলেন,
যদি আমাকে রসগোল্লা খাওয়াতে পারে তো ভালো, নইলে কান মলে দেব। স্বামীজি মিষ্টি খেতেও খুব ভালোবাসতেন, আর ভালোবাসতেন চানাচুর। একলা থাকলে চলতে ফিরতে টুকটুক করে চানাচুর খেতেন। ঠাকুর রামকৃষ্ণদেব বলতেন, নরেনকে খাওয়ালে লক্ষ ব্রাহ্মণ ভোজন করানোর পুণ্য লাভ হয়। স্বামীজি খিদে পেলে ছোট্ট শিশুর মতো খাবার চেয়ে খেতেন। এমন খাদ্যরসিক স্বামী বিবেকানন্দ একদিন ঠিক করলেন, না, আর তা করবেন না, আর কারোর কাছ থেকেই খাবার চাইবেন না। কেউ এসে নিজের থেকে খেতে দেয় তো দিক। সেদিন তাই আর কারোর কাছ থেকে খাবার চাইলেন না। এদিকে বেলা গড়িয়ে দুপুর হলো, পেট চুঁই চুঁই করছে, খিদের জ্বালা তাকে চোখ রাঙাতে লাগলো। এমন সময় কেউ একজন স্বামীজিকে পিছন থেকে ডাক দিলেন। স্বামীজির বোধ হলো তার হাতে খাবার আছে, কিন্তু তিনি খাবারের দিকে না গিয়ে উল্টো দিকে দৌড়তে লাগলেন। যতই খিদে পাক, খেতে না বললে কিছুতেই খাবেন না তিনি। কিন্তু সেই ব্যক্তিও ছাড়বার পাত্র নন। তিনিও স্বামীজির পিছনে সমানে দৌড়ে আসছেন। দুজনেই দৌড়তে লাগলেন। কিছু দূর যাওয়ার পর ওই ব্যক্তি বললেন, মহারাজ, দয়া করে খাবারটা খেয়ে নিন। এই কথা শুনে স্বামীজি থমকে গেলেন। ঠাকুরের করুণার কথা ভেবে তার দু চোখ জলে ভরে উঠল। তিনি মনে মনে বারংবার ঠাকুরকে ধন্যবাদ দিতে থাকেন। জয় স্বামীজি, জয় ঠাকুর, জয় মা, জয় গুরুদেব।